বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির অর্থের চাহিদা, ডিমান্ড ফর মানি, অর্থের চাহিদার 6 নম্বর ক্লাস। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদ জেমস টবিনের পোর্টফোলিও ব্যালেন্স মডেল, অর্থাৎ অর্থের চাহিদার যে পোর্টফোলিও ব্যালেন্স মডেল বা পোর্টফোলিও থিওরি, যেটা এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। পোর্টফোলিও ব্যালেন্স মডেল। আমরা জানি বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড ম্যানার্ড কেইন্স তিনি অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক স্থাপন করেছেন। একইভাবে জেমস টবিনো অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক স্থাপন করেছেন। তাহলে কেইন্সের তত্ত্বের সাথে আমাদের যে টবিনের তত্ত্বের ভিতরে মানে পোর্টফোলিও ব্যালেন্স অ্যাপ্রোচ বা মডেলের ভিতরে পার্থক্যটা কি? উভয় তো সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার বিপরীত সম্পর্ক বলেছেন। পার্থক্যটা হচ্ছে যে কেইন্স যেভাবে বলেছেন আমরা সম্পদটাকে নগদ অর্থে রাখতে পারি অথবা বন্ডে রাখতে পারি। একই কথা কিন্তু টবিনো বলেছেন, আমরা সম্পদকে নগদ অর্থে মানে ক্যাশ রাখতে পারি অথবা বন্ডে রাখতে পারি। এখানে দুইজনেরই মিল আছে। কেইন্সের মতে যে একজন ব্যক্তি তার ফটকা কারবারজিত অর্থের চাহিদা পুরোটা বন্ডে রাখবে একটা নির্দিষ্ট সুদের হারে, অথবা পুরোটা সে নগদ অর্থে রাখবে। এখানে কিন্তু জেমস টবিন দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন না, যে একটা নির্দিষ্ট সুদের হারে যে ক্রেতা হয় সম্পূর্ণ অর্থ নগদ অর্থ রাখবে অথবা সম্পূর্ণ সম্পদ বন্ডে রাখবে এমনটি নয়, বরং একটা নির্দিষ্ট অংশ নগদ অর্থে রাখবে, একটা নির্দিষ্ট অংশ বন্ডে রাখবে এবং সুদের হার বাড়ার সাথে সাথে সে বন্ডে সম্পদ বেশি রাখবে, নগদ অর্থের পরিমাণটা কি হয়ে যাবে? কমে যাবে ব্যক্তির ক্ষেত্রে। এখানে কিন্তু কেইন্সের সাথে টবিনের পার্থক্য। বন্ডে অর্থ সম্পদ রাখার মধ্যে যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিটা কিন্তু কেইন্স বিবেচনায় আনেন নাই। জেমস টবিন এই ঝুঁকিটাকে কি করেছেন? বিবেচনায় এনেছেন। অর্থাৎ টবিনের তত্ত্বে যে সম্পদ নগদ অর্থে রাখার ভিতরে কোনো ঝুঁকি নেই ধরা হয়েছে, আবার বন্ডে রাখার মধ্যে কি রয়েছে? ঝুঁকি রয়েছে। অর্থাৎ এই যে রিস্ক, ঝুঁকি, এই ঝুঁকির শব্দটা জেমস টবিনের তত্ত্বে কি হয়েছে? গুরুত্ব পেয়েছে, যেটা কিন্তু কেইন্সের তত্ত্বে কি
ছিল না। এটাই হচ্ছে বড় পার্থক্য কেইন্স আর টবিনের। আমরা টবিনের তত্ত্বটাকে বলতে পারি যে কেইন্সের তত্ত্বের আপগ্রেড ভার্সন। অর্থাৎ কেইন্স ফটকা কারবারের সাথে, অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারে যে বিপরীত সম্পর্ক স্থাপন করেছেন, সেটার উন্নততর ব্যাখ্যা হচ্ছে টবিনের তত্ত্ব। উনি পোর্টফোলিও শব্দটা ইউজ করেছেন। পোর্টফোলিও অর্থ হচ্ছে সম্পদ রাখার ব্যাগ বা কাগজপত্র রাখার ব্যাগ। আমরা জানি একটা ব্যাগের ভিতরে বিভিন্ন অংশ থাকে। এই অংশে আমরা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমরা রাখি, আমরা আলাদা করি। যেমন ধরো একটা মানি ব্যাগে দুটো পোর্শন আছে। একটা পোর্শনে আমি কি করলাম, 100 টাকা 500 টাকা নোট রাখি, আর আরেকটা পোর্শন আমি 10 টাকা 20 টাকা 5 টাকার নোট কি করে রাখি। এইটা হচ্ছে পোর্টফোলিও, মানে সম্পদ রাখার ব্যাগ। এই ব্যাগের ভিতরে বিভিন্ন অংশ আছে। একটা অংশ হয়তো আমি 500 টাকা 100 টাকার নোট রাখছি, আরেকটা অংশ আমি কি করছি, ব্যাগের 5 টাকা 10 টাকা কি করছি, আমি রাখছি। উনি অর্থের ফটকা চাহিদাটাকেও এইভাবে বিভক্ত করেছেন। অর্থাৎ পোর্টফোলিওর একটা অংশে আছে নগদ অর্থ, আর আরেকটা অংশে আছে কি, বন্ড। ঠিক আছে, মনে করো যে আমার যে সম্পদ, যেটা মনে করি মেধা, এই মেধা বিক্রয় করে আমি 10,000 টাকা আয় করি। ঠিক আছে, এই 10,000 টাকা আমি যদি নগদ অর্থে রাখি, তাহলে বন্ডে কত থাকবে, 0। অর্থাৎ সম্পদ রাখার ব্যাগের একটা অংশে আমি নগদ 10,000 রেখেছি, সেখানে বন্ড কি নাই, 1 টাকাও রাখিনি। আমি যদি নগদ অর্থে যদি 8,000 টাকা রাখি, তাহলে বন্ডে কত আসবে, 2,000 টাকা। অর্থাৎ আমি 2,000 টাকার কি করেছি, আমি বন্ড ক্রয় করেছি। আমি যদি নগদ অর্থে যদি 6,000 টাকা রাখি, তাহলে 4,000 টাকার আমি কি করেছি, বন্ড ক্রয় করেছি। দেখো 10 আর 0 10,000 টাকা, 8 আর 2 যোগ করলে 10,000 টাকা, 6 আর 4 যোগ করলে সম্পদ কত হচ্ছে, 10,000 টাকা। তার একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সম্পদটাকে যদি বন্ডে নিয়ে যাই, তো নগদ অর্থ হাতে ধরে রাখার পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ সম্পদকে যদি বন্ডে যদি বেশি রাখি, তাহলে নগদ অর্থের চাহিদা কমে যায়। সম্পদকে যদি বন্ডে ধরে রাখি, তাহলে নগদ অর্থের চাহিদাটা কি, কমে যায়। এখন টবিন বলেছেন, আমরা যদি সম্পদকে নগদ অর্থে হিসাবে যদি ধরে রাখি, তাহলে সেখানে কোনো ঝুঁকি নাই, মানে ঝুঁকির পরিমাণটা হচ্ছে কি, 0। ঝুঁকির পরিমাণটা হচ্ছে 0। তবে সম্পদকে যদি নগদ অর্থে যদি ধরে রাখি, আমাদের এখান থেকে প্রাপ্তি হচ্ছে 0। প্রাপ্তিটা কি, 0। নগদ অর্থে যা রাখবো, 10,000 টাকা রাখলে এটা 10,000 টাকা থাকবে, এটা 11,000 টাকা হবে না। অর্থাৎ অতিরিক্ত প্রাপ্তিটা 0। এর মানে হচ্ছে আমি যদি কোনো ঝুঁকি গ্রহণ না করি, ঝুঁকির পরিমাণ যদি 0 হয়, কোনো ঝুঁকি যদি নিতে না চাই, তাহলে আমি আমার সম্পদটাকে পুরোটাই নগদ অর্থে রাখবো, বন্ডে রাখার পরিমাণটা কি হবে, 0 হবে। আমি যদি একটু ঝুঁকি যদি গ্রহণ করি, তখন কিন্তু আমি বন্ডে সম্পদ কি করব, রাখবো। বন্ডে যদি 2,000 টাকা রাখি,
তাহলে কিন্তু আমার নগদ অর্থের চাহিদাটা কমে যাচ্ছে। আমি যদি ঝুঁকি আরো বেশি গ্রহণ করি, তাহলে বন্ডে আমি 4,000 টাকা রাখবো, নগদ অর্থের চাহিদা কত হচ্ছে 6,000। অর্থাৎ ঝুঁকি যত বেশি গ্রহণ করব, আমি বন্ডে তত বেশি সম্পদ রাখব। ফলে বন্ডের চাহিদা বাড়বে, ঝুঁকি বেশি গ্রহণ করলে নগদ অর্থের চাহিদাটা কমবে। টবিন বন্ডের সম্পদ রাখার সাথে ঝুঁকির সম্পর্কটা এনেছেন। এখন আমরা বোঝার চেষ্টা করব যে বন্ডে সম্পদ রাখার সাথে ঝুঁকির কি সম্পর্ক। আসলে বন্ডে যদি আমরা সম্পদ রাখি, তাহলে একটা প্রাপ্তি আছে। প্রাপ্তিটা কি, এটাই আমরা একটু আলোচনা করি। বন্ডে সম্পদ রাখলে প্রাপ্তিটা আছে, প্রাপ্তি কি, আর তারপরে দেখব সে প্রাপ্তির মধ্যে কোনো ঝুঁকি আছে কিনা। মনে করো আমি $1 বন্ডে রাখলাম। কত ডলার? $1 আমি বন্ডে রাখলাম। সুদের হার মনে করো I = 20%। 20% যে কথা 0.20, 0.20, 0 দিলেও চলবে, না এই 0 দিলেও চলবে, না দিলেও চলবে, 0.20 একই কথা। অর্থাৎ $1 যদি আমি বন্ডে রাখি, 1 বছর পর 20% অর্থাৎ $0.20 আমার ইনকাম ঘটবে, আয় প্রাপ্তি ঘটবে। যদি সুদের হার যদি 20% হয়, যদি 15% হয়, তাহলে আমার প্রাপ্তি ঘটবে 0.15। এই যে আমরা সম্পদ যে বন্ডে রাখি, এই বন্ড থেকে আমাদের প্রাপ্তিটা ঘটে সুদের হারের মাধ্যমে। বন্ডে যদি লেখা থাকে যে সুদের হার 20%, তাহলে $1 রাখলে 1 বছর পর আমি 0.20 পাবো। এটা এক ধরনের নিশ্চিত প্রাপ্তি। ধরো কোনো ঝুঁকি এখানে কি নাই। বন্ড থেকে আরেকটা প্রাপ্তি ঘটে, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন, মূলধনী লাভ। মূলধনী লাভ মনে করো আমি 1,000 টাকার বন্ড কি করেছি, ক্রয় করেছি। আমি 1,000 টাকার বন্ড ক্রয় করেছি। এই যে 1 বছর পর এই বন্ডটা আমি 1,100 টাকা দিয়ে বিক্রি করলাম। 1 বছর পর আমি কত টাকা দিয়ে বিক্রি করলাম? 1,100 টাকা দিয়ে বিক্রি করলাম। আবার লাভ হলো কত? 100 টাকা। যদি 1 বছর পর 1,200 টাকা দিয়ে বিক্রি করি, লাভ হবে 200 টাকা। আচ্ছা মনে করো আমি 100 টাকা দিয়ে বিক্রি করেছি, 1,100 টাকা দিয়ে বিক্রি করেছি, লাভ হয়েছে আমার 100 টাকা। ডলারে যদি হিসাব করি $1,000 ধরলাম, আর টাকায় হিসাব করি যেটা আমরা বাংলাদেশে, লাভ হয়েছে 100 টাকা। তাহলে 1 টাকার বন্ড যদি বিক্রি করি, প্রতি 1 টাকায় আমার লাভ কত টাকা হচ্ছে? 100/1000। 1 টাকায় 100কে 1000 দিয়ে ভাগ করতে, অনেকে এখানে বুঝে না একে কিভাবে আসলাম। এই 1000কে নিচে 1000 দ্বারা ভাগ করলে একে চলে আসবে, অতএব এই 100কে 1000 দ্বারা ভাগ করতে হবে। দেখো 1টা 2টা শূন্য কাটাকাটি, 10/1 মানে কি? 0.10। 0.10 এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। 0.10 এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? জি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? জি দ্বারা। আর সুদের হারটাকে তো আমরা কি দ্বারা প্রকাশ করেছি? আই দ্বারা। এই যে ক্যাপিটাল গেইন এখানে 0.10 মানে কি 10%, অর্থাৎ 1 টাকায় আমি 0.10 টাকা পাই, মূলধনী লাভ। এই ক্যাপিটাল গেইনের ভিতরে কিন্তু কি রয়েছে? ঝুঁকি রয়েছে।
এই ক্যাপিটাল গেইনের ভিতরে কি রয়েছে? ঝুঁকি রয়েছে। ঝুঁকি এই ক্যাপিটাল গেইনের ভিতরে, এটা ইম্পর্টেন্ট কথা বলছি। কেন ঝুঁকি রয়েছে? কারণ এই 1,000 টাকার বন্ড আমি 1 বছর পর 1100 টাকায় বিক্রয় করতে পারি, আবার 1050 টাকায় বিক্রয় করতে পারি। 1050 টাকায় বিক্রি করলে ক্যাপিটাল গেইনটা কমে যাবে, আর যদি এটা আমি 900 টাকায় বিক্রি করি তাহলে ক্যাপিটাল গেইন না হয় কি হবে? ক্যাপিটাল লস, মূলধনী লোকসান। এই জন্য বন্ড থেকে সুদের হারের মাধ্যমে যে প্রাপ্তিটা ঘটে এটা নিশ্চিত, কিন্তু মূলধনী লাভটা কিন্তু অনিশ্চিত। কারণ 1 বছর পর 1000 টাকার বন্ড, এটা 1050 টাকা হতে পারে, এটা 1100 টাকা হতে পারে, আবার এটা 900 টাকাও কি হতে পারে। এই জন্য ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কি রয়েছে? সিগমা রয়েছে, ঝুঁকি রয়েছে। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এখন মনে করো যে এই ক্যাপিটাল গেইন আমি 1100 টাকা হলে কত হবে? 0.10। যদি 1200 টাকায় যদি বিক্রি করতাম, কত টাকায়? 1200 টাকায় যদি বিক্রি করতাম তাহলে ক্যাপিটাল গেইন হতো কত আমার? 0.20। যদি 1050 টাকায় যদি বিক্রি করতাম ক্যাপিটাল গেইন হতো 0.05। কথা কি বুঝতে পেরেছ? এখন মনে করো যে একজন ফটকা কারবারি সে ধরে নিল যে তার ক্যাপিটাল গেইনটা হবে একটা গড় ক্যাপিটাল গেইন, অ্যাভারেজ ক্যাপিটাল গেইন সে অনুমান করে নেবে মার্কেট থেকে, এবং এই অ্যাভারেজ ক্যাপিটাল গেইনটা কত অনুমান করবে সেটা নির্ভর করে ওই ফটকা কারবারি বাজার সম্পর্কে যত অভিজ্ঞ হবে সে তত দক্ষভাবে অ্যাভারেজ ক্যাপিটাল গেইনটা সে হিসাব করতে পারবে। মানে প্রতি 1 টাকায় তার ক্যাপিটাল গেইনটা কত আসবে। এই অ্যাভারেজ ক্যাপিটাল গেইনকে আমি জিবার দ্বারা প্রকাশ করলাম। অ্যাভারেজ ক্যাপিটাল গেইনটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? জিবার দ্বারা। মনে করি এটা হচ্ছে 0.15। শতকরায় যদি বলি তাহলে 15%। আর 0.15 বলতে আমি বুঝবো যে বন্ডে প্রতি $1 বা 1 টাকায় আমার ক্যাপিটাল গেইন আসে 0.15 জিবার। এখানে একটা কথা একটু বলে রাখি, বলে রাখাটা ভালো। সেইটা কি? এটা তো গড় বলেছি কি জিবার ইকুয়াল টু 0.15 গড়। তোমরা যারা থার্ড ইয়ারে আছো তারা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তোমরা দেখেছো। এটা যদি পরিমিত বিন্যাস যদি হয় এটা হবে জিবার সমান কত? 0.15। অর্থাৎ যে জিবারের ডান দিকে যদি চাই ক্যাপিটাল গেইন তাহলে 0.15 এর চেয়ে বেশি হবে, আর বাম দিকে যে বাস্তবে যদি বাম দিকে অর্জন করি, বাস্তবে প্র্যাকটিক্যালি, তাহলে 0.15 এর চেয়ে কি হবে? ক্যাপিটাল গেইনটা কি হবে? কম হবে। মনে করো যে আমাদের বিস্তারটা হচ্ছে প্রতি $1 যে ক্যাপিটাল, $1 গড় ক্যাপিটাল গেইন জিবার ইকুয়াল টু 0.15, এটার বিস্তার হচ্ছে সিগমা জি ইকুয়াল টু মনে করো 0.05। মানে প্রতি $1 এটার বিস্তার হচ্ছে কত? 0.05। এর মানে কি জানো? এর মানে হচ্ছে যে আমি তো গড় ক্যাপিটাল গেইন 0.15 ধরেছি, এইটা
0.20, মানে 0.15 এর সাথে 0.05 কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ জি বারের সাথে তোমরা জানো সিগমা জিটা কি করবা, যোগ করে ডান দিকের মানটা পাবো, আর জি বারের সাথে সিগমা জিটা বিয়োগ করবা, মানে বিস্তারটা বিয়োগ করবা, পরিমিত ব্যবধান বিয়োগ করলে কত হবে, 15% থেকে 0.05 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 0.10। 0.15 হচ্ছে কত, জি বার, সিগমা জিটা কত, 0.05, তাহলে 0.15 থেকে 0.05 বিয়োগ দিলে 0.10। এর মানেটা কি, এর মানে হচ্ছে ফটকা কারবারি তার ক্যাপিটাল গেইনটা ধরেছে কত, জি বার ইকুয়াল টু 0.15, এবং এটা 10% থেকে 20%, মানে 0.10 থেকে 0.20 হওয়ার ভিতরে থাকার সম্ভাবনা হচ্ছে, যদি পরিমিত বিন্যাস হয়, সম্ভবত 68.32, একটু দেখে নিবা, 68.32%, যদি এটা পরিমিত বিন্যাস হয়, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতরে থাকার সম্ভাবনা হচ্ছে 68.32। আরেকটা জিনিস এখন বোঝার চেষ্টা করো, যদি এই সিগমা জির মানটা যদি 0.10 হতো, 0.10 হতো, বোঝার চেষ্টা করো, তাহলে জি বারের সাথে যখন সিগমা জিটা যোগ করব, মানে 0.15 এর সাথে 0.10 যোগ করব, তখন এই মানটা আমরা পাবো 0.25। আবার এটা জি বার থেকে যখন এটা বিয়োগ করব, মানে 0.15 থেকে 0.10 বিয়োগ করবো, তখন আমরা এই মানটা পাবো 0.05। অর্থাৎ যে ফটকা কারবারি আশা করছে তার ক্যাপিটাল গেইনটা হবে 0.15, কিন্তু সিগমা জিটা হচ্ছে 0.10, এটা প্র্যাকটিক্যালি এটা 0.05 হতে পারে, আবার 0.25ও কি হতে পারে, অর্থাৎ জি বার থেকে অনেক কম, 0.05ও হতে পারে, আবার অনেক বেশি 0.25 হতে পারে, ফ্ল্যাকচুয়েশনটা কি বেশি। এখন আসো যে এই যে পরিমিত ব্যবধান বিস্তার, এই বিস্তারটা কিন্তু ঝুঁকি নির্দেশ করে, কি নির্দেশ করে, ঝুঁকি। এই বিস্তারের মাধ্যমে আমরা সম্পদ বন্ডে ধরে রাখার ক্ষেত্রে আমরা ঝুঁকি পরিমাপ করি, খুব মন দিয়ে সেট করো, লিখে রাখো। এই বিস্তারের মাধ্যমে আমরা বন্ডে সম্পদ ধরে রাখার ঝুঁকিটা আমরা পরিমাপ করি কিভাবে, দেখো যে ফটকা কারবারি তার ক্যাপিটাল গেইনটা ধরেছে জি বার ইকুয়াল টু 0.15, বিস্তারটা যদি 0.05 থাকে, তাহলে যে এই 10% থেকে 20%, মানে 0.15 এর নিচে 10% থেকে 20%-এর ভিতরে সে ঘোরাফেরা করতে পারে, এই হচ্ছে তার অবস্থা। যে সে 15% আশা করেছে, এমনও হতে পারে সে 20% পেতে পারে, আবার 10%ও পেতে পারে, কিন্তু বিস্তার যদি বেশি হয়, সে 15% আশা করেছে, কিন্তু ক্যাপিটাল গেইন 5%-এ চলে এসেছে। অর্থাৎ বিস্তার বেশি হলে তার প্রত্যাশার থেকে সে অনেক দূরে কি চলে যেতে পারে, রিটার্নটা অনেক কমে যেতে পারে, অনেক কমে যেতে পারে, ঝুঁকির পরিমাণটা বেশি। এই জন্য দয়া করে মনে রাখবে, খাতা লিখে রাখো, বিস্তারের পরিমাণ যত বেশি হবে, ঝুঁকির পরিমাণ তত বেশি হবে। বিস্তারের পরিমাণ যত বেশি হবে, ঝুঁকির পরিমাণ ততই বেশি হবে। এখন আসো, কি বলেছি তোমাদেরকে, বিস্তারের পরিমাণ যত বেশি হবে, ঝুঁকির পরিমাণটা তত বেশি হবে। চিত্র দিয়ে তোমাদেরকে কি করলাম, বুঝালাম। আমি আসলে হয়েছে কি, আজকে যে জেমস টোবিনের
কিছু ভিতরের জিনিস কি করবো বুঝাবো, বিভিন্ন পার্টসগুলো বুঝাবো। কাল নেক্সট ক্লাসে এটা কি হয়ে যাবে, ফিনিশিং হয়ে যাবে। সম্ভবত 3টা ক্লাস লাগবে জেমস টবিনের উপর, কারণ আমাদের বিস্তারিত বোঝার কি করতে হবে, চেষ্টা করতে হবে। দুঃখজনক যেটা হচ্ছে, আমাদের বাংলা মিডিয়ামের যে বইগুলোতে আছে, টবিনের যে তত্ত্বগুলো আলোচনা করেছে, এটা অনার্স লেভেলের না, এটা সর্বোচ্চ বিএ পাস লেভেলের। ঠিক আছে, এবং আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটিতে, মানে ঢাকা বা চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিএ পাস লেভেলের জেমস টবিনের তত্ত্ব পড়াবে না। আর যদি এখন যদি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি পড়ানো হয়, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে, কারণ অনার্স লেভেলে পড়ার একটা কি আছে, মান আছে। আমি যেটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে কিন্তু ব্রানসন থেকে পড়াচ্ছি। কারোর কাছে যদি ব্রানসন থাকে তাহলে একটু কি করবা, দেখে নিবা। আমি জাস্ট কি করছি, ব্রানসন সুদের হারটাকে আর দ্বারা প্রকাশ করেছে, আমি আর এর জায়গায় আই প্রতীকটা কি করেছি, ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে আর প্রতীক ব্যবহার করতে পারো। এখন আসো, আমরা বন্ড হতে প্রতি 1 টাকায় প্রত্যাশিত প্রাপ্তিটা, গড় প্রত্যাশিত প্রাপ্তিটাকে ইবার দ্বারা প্রকাশ করলাম। প্রতি 1 টাকায় বন্ড হতে প্রত্যাশিত প্রাপ্তিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, ইবার দ্বারা কি করেছি, প্রকাশ করেছি প্রত্যাশিত প্রাপ্তিটাকে। তাহলে এই প্রত্যাশিত প্রাপ্তিটা কত, আই প্লাস জি বার। এবার ইকুয়াল টু আই প্লাস কত, জি বার। এই আইটা হচ্ছে, আমরা বলেছি সুদের হার, একটা নিশ্চিত প্রাপ্তি বন্ড থেকে যে সুদ দেয়, আর এটা হচ্ছে মূলধনী লাভের হার, গড় লাভের হার। আচ্ছা, এটা প্রতি $1। আর মনে রাখবা, এখানে এই মূলধনী লাভের হারের বিস্তারটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, সিগমা জি দ্বারা প্রকাশ করছি। এই বিস্তারের মানটা যত বেশি হবে, আমাদের ঝুঁকির পরিমাণটা তত বেশি হবে। এখন মনে করো, আমি বন্ডে যে পরিমাণ টাকা সম্পদ বিনিয়োগ করেছি, বন্ডে যে পরিমাণ সম্পদ আমি বিনিয়োগ করেছি, সেটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। বন্ডে আমি যে পরিমাণ সম্পদ বিনিয়োগ করেছি, সেটাকে কি দ্বারা প্রকাশ করেছি, বি দ্বারা প্রকাশ করেছি। মনে করো বি ইকুয়াল টু 10 হলে 10,000 টাকা, বি যদি 20 হয় তাহলে 20,000 টাকা, 25 হলে 25,000 টাকা। তাহলে একটু লক্ষ্য করো যে 1 টাকায় কত টাকায়, 1 টাকায় আমার বন্ড হতে প্রাপ্তিটা কত, ইবার। ঠিক আছে, তাহলে বন্ডে যদি আমি বি পরিমাণ টাকা যদি ইনভেস্ট করি, প্রাপ্তিটা কত হবে, ইবার বি। ইবার বি, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ইবার বি দ্বারা কি করব, আমরা প্রকাশ করব। এটাকে 1 নাম্বার দিয়ে দিই। কোনটাকে, আমি আবারও বলছি, এই ইবারটা হচ্ছে, আমি যদি বন্ডে 1 টাকা বা $1 যদি ইনভেস্ট করি, তাহলে আমার প্রাপ্তি। ঠিক আছে, বন্ডে যদি আমি $10,000 যদি বা 10,000 টাকা যদি কি করে ইনভেস্ট করি, তাহলে 1 টাকায় এত, 10,000 কত হবে, ইবারকে 10,000 দ্বারা গুণ করতে হবে, 20,000 হলে 20,000 দ্বারা গুণ করতে হবে। এখন এই বন্ড হতে যে প্রত্যাশিত যে প্রাপ্তি, এইটাকে আমি প্রকাশ করছি আর টি দ্বারা, আর টি দ্বারা মানে টোটাল রিটার্ন। এটাকে প্রকাশ করছি কি দ্বারা, আর টি দ্বারা। আর টি মানে এটাকে কি বলে, টোটাল রিটার্ন। আমি এটা গড় রিটার্ন বলতে পারি, যেহেতু এটা ইবারটা হচ্ছে গড়, মানে টোটাল রিটার্নটা।
গড় বলতে আবার মনে কি 1 টাকা না, টোটাল রিটার্ন মনে করো যে 18,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে, তাহলে গড়ে কত? 19,000 টাকা। ওইটা হচ্ছে টোটাল রিটার্নের গড়। বুঝতে পেরেছো? জি। আর বার টি দ্বারা প্রকাশ করি এইটাকে, তাহলে আমি আর বার টি কে কি দ্বারা প্রকাশ করছি? ই বার বি। আমি একটু বিস্তারিত দিচ্ছি, কারণ এত বিস্তারিত কিন্তু আমি আনসারে কিন্তু লেখা কি যাবে না। আমি চেষ্টা করব 3টা লেকচার শেষ হয়ে গেলে এটা একটা কপি তোমাদেরকে দিতে পারি কি না, ঠিক আছে? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে কোনো বই মানসম্পন্ন কি লেখা আমার কাছে মনে হয় না অনার্স লেভেলের। জি। আবার এটা দিলেও ওই পিডিএফ অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপে কি করব, ঘোষণা দেব। ঘোষণা দেওয়ার পর 3 দিন থাকবে, 3 দিন পর আবার এটা কি থাকবে না। এরপর আমাকে রিকোয়েস্ট করে কোনো কি লাভ হবে না, ঠিক আছে? যারা আবার অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপের সাথে রিলেটেড আছো, এটা পাবলিক, কথা বুঝতে পারছো? হ্যাঁ, সবাই কি পেয়ে যাবে 3 দিন। হ্যাঁ, আর কখন দেবো এটা আমি ওই ইউটিউবের কমিউনিটিতে কি করব বলে দেবো, কি অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপে বলে দেবো। ওকে, আগে তৈরি করতে হবে আমাকে। তাহলে বন্ডের প্রাপ্ত হচ্ছে ই বার বি। ই বার বিকে কি দ্বারা প্রকাশ করেছি? আর টি দ্বারা প্রকাশ করেছি। এখন আসো, এখন এটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? এইটাকে আমি 2 নাম্বার দ্বারা কি করলাম? প্রকাশ করলাম। 2 নাম্বার দ্বারা আমি প্রকাশ করলাম। আচ্ছা, এখন মনে করো একটা জিনিস লক্ষ্য করো যে প্রতি 1 টাকায় বিস্তার কত হয়? সরি, সিগমা কত? জি, প্রতি 1 টাকায়। মানে আয় প্রাপ্তি যদি আমরা 1 টাকা যদি কল্পনা করি বিস্তার সিগমা জি, তাহলে আমার আর টি পরিমাণে অর্থ যদি আমরা যদি কি করি বিনিয়োগ করি, তাহলে আমাদের এই সিগমা জি, ঠিক আছে? তাহলে এখন যে হচ্ছে যে আমার টোটাল বিস্তারটা হচ্ছে সিগমা টি ইকুয়াল টু সিগমা জি ইন্টু বি। এটা অনেকে বুঝতে একটু অসুবিধা হতে পারে, এটা একটু বুঝতে আমাদের কি হতে পারে, অসুবিধা হতে পারে। একটু বোঝাই। বন্ডে আমি যখন 1 টাকা যখন কি করেছিলাম বিনিয়োগ করেছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের বিস্তার হচ্ছে সিগমা জি। আমি মানে একবার 0.05 আর একবার 0.10 দ্বারা কি করেছিলাম দেখিয়েছিলাম 1 টাকা। তো বন্ডে যদি আমি বি পরিমাণ অর্থ যদি কি করি বিনিয়োগ করি, তাহলে টোটাল বিস্তারটা কত হচ্ছে? সিগমা টি ইকুয়াল টু সিগমা জি ইন্টু বি। বন্ডে যদি $1 বা 1 টাকা যদি আমি যদি কি করি বিনিয়োগ করি, তাহলে বিস্তার হচ্ছে কত? সিগমা জি। তো বন্ডে যদি আমি $10,000 বা 10,000 টাকা যদি বিনিয়োগ করি, তার টোটাল বিস্তারটা কত হবে? সিগমা জি ইন্টু কত? বি। কারণ 1 টাকায় যে বিস্তারটা হবে, 10,000 টাকা যদি ইনভেস্ট করি, সিগমা জি কে 10,000 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে টোটাল বিস্তার, এই জন্য সিগমা টি দিয়েছি। তাহলে আমরা লিখতে পারি, সেটা কি লিখতে পারি যে বন্ড থেকে যে আমাদের যে বন্ডের সম্পদ রাখতের তার টোটাল মোট বিস্তারের পরিমাণটা হচ্ছে সিগমা টি ইকুয়াল টু সিগমা জি ইন্টু বি, অর সিগমা জি ইন্টু বি সমান সিগমা টি। এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, সাইড চেঞ্জ করলাম, পুরোটা চেঞ্জ করেছি, চিহ্ন পরিবর্তন হবে না। সুতরাং বি ইকুয়াল টু সিগমা টি বাই সিগমা জি, সিগমা টি বাই সিগমা জি। কয় নাম্বার এটা? 2 নাম্বার। না, এটা কয় নাম্বার? 3 নাম্বার। এখান থেকে বির মান বের করেছি, তো বির মান বের করতে হলে সিগমা জিটা ডানে যেতে হবে,
ইনটু থাকলে ডানে গেলে লবটা হরে বসবে, সিগমা টি বাই, কত বড় ভুল করেছি, সিগমা জি হবে। ক্লিয়ার? জি। এই যে আমি ইকুয়েশনটা পেলাম, এখন আমি এক কাজ করি, ই বার ও বি এর মান 2 নঙে বসিয়ে, বা 1 ও 3 নঙের মান 2 নঙে বসিয়ে, 1 নং ও 3 নঙের মান কয় নঙে বসিয়ে, এই 1 নং এবং 3 নঙের মান 2 নঙে বসিয়ে। ঠিক আছে? এখানে একটা কথা বলি, এই লাইনের পর ডাইরেক্ট যদি এই লাইন লিখতে পারে কোনো অসুবিধা নেই, বির মান বার করবে, সিগমা জিটা এটা নিচে বসবে, লেখার সময় ডানে লিখে ফেলেছে। অনেকের বুঝতে অসুবিধা হয় যে এই লাইনের পর এই লাইন লিখেছে, কিন্তু এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনটা কি লিখলে ভালো। ওকে, তাহলে এখন আমি কি লিখবো, যে 1 নং এবং 3 নঙের মান 2 নঙে বসিয়ে, অথবা লিখতে পারি ই বার এবং বি এর মান 2 নঙে বসিয়ে। আর বার টি বা আর টি বার ইকুয়াল টু, ই বারের মানটা কত, আই প্লাস জি বার। ঠিক আছে? ই বারের মান ব্র্যাকেট দাও, আর বির মানটা কত, সিগমা টি বাই সিগমা জি। ওকে, এরপরে আমি লিখছি আর বার টি ইকুয়াল টু আই প্লাস জি বার সিগমা টি, সিগমা টি, আই প্লাস জি বার বাই সিগমা জি ইন্টু সিগমা টি। আর এটাকে সুন্দর করে লিখলাম, আর বার টি ইকুয়াল টু আই প্লাস জি বার, এই সিগমা টি জিটা এটা নিচে বসিয়ে দিলাম, আর সিগমা টিকে সিঙ্গেল রাখলাম। এটাই কয় নাম্বার দিলাম, 4 নাম্বার। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটাই আমার দরকার, আমি এই চলে আসলাম। দুঃখজনক যে জেমস টোবিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই বিষয়টা কিন্তু আমাদের বইতে নাই, এই ইকুয়েশনটা কি নাই। এখানে সিগমা টিটা হচ্ছে মোট ঝুঁকির পরিমাণ, আর সিগমা জিটা হচ্ছে প্রতি বন্ড হতে 1 টাকা যদি ক্যাপিটাল গেইনের যদি প্রত্যাশা করি, সেক্ষেত্রে বিস্তারের পরিমাণ, আর এটা হচ্ছে টোটাল বিস্তারের কি পরিমাণ। এই টোটাল বিস্তারের পরিমাণ, এখন এটা হচ্ছে, এটা বলাটা ভালো, এই টোটাল বিস্তারের পরিমাণ যত বাড়বে ঝুঁকির পরিমাণ তত বাড়বে, আগেই বলেছিলাম। কিন্তু টোটাল বিস্তারের পরিমাণ, মোট বিস্তারের পরিমাণ যত কমবে, ঝুঁকির পরিমাণ ততই কমবে। এখন আসো এগুলো একটু মুছে ফেলছি। এই এখন দেখো, খুব আসল ইয়েতে চলে যাচ্ছি, দেখো, তারপর দেখবে কালকে সহজ হয়ে যাবে, মানে নেক্সট ক্লাসে, 7 নাম্বার ক্লাসে। কারণ হঠাৎ করে যদি আমি টোবিনের চিত্রটা তখন দোতলার মতো, দোতলা বিল্ডিং এর মতো, প্রথম তলায় একটা আছে, নিচের তলায় একটা আছে। আমি আস্তে আস্তে ব্যাখ্যা করি, আগে প্রথম তলাটা ব্যাখ্যা দিয়ে দিই। এই দেখো, এদিকে আমি ঝুঁকির পরিমাণ ধরেছি, মোট ঝুঁকির পরিমাণ ধরেছি এদিকে, আর এদিকে ধরেছি আর বার টি, মানে বন্ড হতে মোট রিটার্নের পরিমাণ, অর্থাৎ মোট প্রাপ্তি, বন্ড হতে মোট প্রাপ্তি, এটা ধরেছি কোথায়, লম্ব অক্ষে। লম্ব অক্ষে বন্ড হতে মোট প্রাপ্তি ধরেছি, আর ভূমি অক্ষে বিস্তারের পরিমাণ অর্থাৎ ঝুঁকির পরিমাণ ধরেছি। দেখো, সুদের হারটা এটা হচ্ছে একটা স্থির মান, কারণ বন্ডে যে সুদের হার লেখা থাকে এটা কি স্থির। জি বার হচ্ছে ক্যাপিটাল গেইন, আমরা এখানে একটা গড় মান ধরেছি, অ্যাভারেজ মান। তোমরা জানো গড় মানটা কি একটা স্থির মান, অর্থাৎ এটা হচ্ছে কি একটা স্থির মান। আর সিগমা জি প্রতি 1 টাকায়
বন্ড হতে প্রাপ্তির যে বিস্তার, এটাও ধরলাম আমরা একটা স্থির মান। অভিজ্ঞতার ভিত্তিতে ফটকা কারবারি এটার মান নির্ধারণ করে। এখন আসো, এই যে আয়ের মানটা, এইটা জানা, এবং এইটা জানার জন্য, সুদের হার জানার জন্য কোনো আর দক্ষতার প্রয়োজন পড়ে না, কারণ এটা বন্ডের গায়ে লেখা থাকে। সুদের হার 20% মানে 0.20, বা সুদের হার 15% 0.15 হবে কিনা তা বন্ডের গায়ে লেখা থাকে। কিন্তু এই জি বার আর সিগমা জি, অর্থাৎ অ্যাভারেজ ক্যাপিটাল গেইন প্রতি $1 বা $1, আর তার বিস্তারটা, এটা ফটকা কারবারি এই মানটা ধরে নে তার অভিজ্ঞতার ভিত্তিতে। একজন ফটকা কারবারি যত দক্ষ এবং অভিজ্ঞ হবে, তার এই মানগুলো অ্যাকচুয়াল মানের কাছাকাছি হবে। এখন এই মানগুলো যদি জানা থাকে, এই মানগুলো স্থির, তাহলে এদিকে সিগমা টি ধরেছি, এদিকে আর বার টি ধরেছি, এই মানগুলো স্থির। এর মানে যে আর বার টি আর সিগমা টির ভিতরে যে রেখাটা আমরা প্রকাশ করব, সে রেখার ঢালটা স্থির। ঢালটা কত জানো? ঢাল মানে কি? ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। কত দেখো তো? আই প্লাস জি বার ডিভাইডেড বাই সিগমা জি। ঢালটা কি হয়ে গেল? স্থির। কারণ আমরা জানি যে ভূমি অক্ষে একটা চলক আর লম্ব অক্ষে একটা চলক ধরলে আমরা রেখাটা পেয়ে যাই। আর ঢাল স্থির হলে রেখাটা সরলাকৃতি হয়, অনেকবার বলেছি। আর ঢাল পেতে হলে লম্ব অক্ষের চলককে ভূমি অক্ষের চলকের সাপেক্ষে কি করতে হবে? অন্তঃকরণ করতে হবে। করে কি দেখেছে? আই প্লাস জি বার বাই সিগমা জি, অল আর কনস্ট্যান্ট। অতএব এটা সরলাকৃত হবে। ডালটা পজিটিভ, অতএব রেখাটা কি হবে? ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এই এখান থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এখন আমি একটু বুঝাই তোমাদেরকে। আমি এটাকে একটু, সমীকরণটাকে এইভাবে লিখছি, আর বার ডি সমান কত? আই প্লাস জি বার সিগমা, আরে বাবা, সিগমা জি, আর এখানে সিগমা টি। অর্থাৎ এই রেখাটা সিগমা টি বিস্তার অথবা ঝুঁকি এবং প্রত্যাশিত প্রাপ্তির ভিতরে বন্ড হতে সম্পর্ক দেখায়। রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। কারণ কি করেছি ব্যাখ্যা করেছি। এখন এটা একটু মুছে ফেলি। কয় নাম্বার ছিল এটা? 4 নাম্বার। এখন দেখো, আমার এখানে আমার ঝুঁকির পরিমাণটা শূন্য, কারণ বিস্তারটা ভূমি অক্ষে ধরেছি। বিস্তারটা কোথায় ধরেছি? আমি ভূমি অক্ষে ধরেছি। বিস্তার কোথায় ধরেছি? ভূমি অক্ষে ধরেছি। এখানে আবার ঝুঁকির পরিমাণটা কি? শূন্য। এই বিস্তারটা হচ্ছে কি, একটু তোমাদের বোঝার জন্য বলছি। এই বিস্তার বোঝার জন্য বলছি কি, এই বিস্তারটা হচ্ছে ঝুঁকি। ঠিক আছে? এখানে ঝুঁকির পরিমাণ শূন্য, ফলে বন্ড হতে প্রাপ্তি কি? শূন্য। এর মানে কি? ঝুঁকির পরিমাণটা যদি শূন্য হয়, তাহলে সম্পূর্ণ সম্পদ আমি নগদ অর্থ হিসেবে হাতে ধরে রাখবো। বন্ডে আমি $1 রাখছি না। তো বন্ডে যদি আমি $1 যদি না রাখি, তাহলে আমার প্রাপ্তিটা কত হবে? 0 হবে। কারণ আমরা সমস্ত সম্পদ যদি নগদ অর্থ হিসাবে হাতে ধরে রাখি, নগদ অর্থ হিসেবে হাতে ধরে রেখেছে, তাহলে $1,00,000 থাকবে। এটা বাড়বে না, এটা কমবেও না। প্রাপ্তি 0। এই দেখো, ঝুঁকি শূন্য হলে প্রাপ্তি 0। কারণ ঝুঁকি শূন্য হলে আমি কোনো ঝুঁকি না নেই যদি, তাহলে বন্ডে আমি টাকা রাখবো না, আমি নগদ অর্থে টাকা রাখবো। এখানে লক্ষ্য করো, আমি ও সিগমা T1 পরিমাণ ঝুঁকি নিয়েছি। এর মানে আমি আমার কিছু সম্পদ বন্ডে কি করেছি? রেখেছি। ফলে দেখো, বন্ড হতে আমার কি হয়েছে? লম্বকে প্রাপ্তি না, E1 সিগমা T1 হয়েছে। অর্থাৎ তুমি এখানে টানো, টেনে একটা নাম দিয়ে দাও, এখান থেকে এতটুকু। আমি
ঝুঁকির পরিমাণটা আরেকটু বৃদ্ধি করলাম, সিগমা টি নট নাম দিলাম। এই সিগমা টি ওয়ানের চেয়ে সিগমা টি নট ঝুঁকির পরিমাণটা বাড়ালাম। এর অর্থ হচ্ছে আমি বন্ডে আমার সম্পদের পরিমাণ কি করেছি, বৃদ্ধি করেছে। বন্ডের সম্পদের পরিমাণ বৃদ্ধি করেছে, ফলে বন্ড হতে প্রাপ্তিটা কি হবে, আরো বাড়বে। এবং তোমরা মনে রাখবা, ঝুঁকির পরিমাণ যদি বাড়ে, সম্পদ বন্ডে রাখার পরিমাণ বাড়বে, নগদ অর্থের চাহিদাটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে ঝুঁকির সাথে আমাদের বন্ডের সম্পর্ক হচ্ছে একইমুখী, আর নগদ অর্থের চাহিদা হচ্ছে বিপরীতমুখী। কারণ ঝুঁকি বাড়লে সম্পদ বন্ডে রাখার পরিমাণ বাড়ে একইমুখী। আর সম্পদ যদি বন্ডে রাখি তাহলে নগদ অর্থ হাতে ধরে রাখার চাহিদা কমে, তাহলে ঝুঁকি বাড়লে অর্থের চাহিদা কমে, বাড়লে কমে, বিপরীতমুখী সম্পর্ক। ওকে, আমি ঝুঁকির পরিমাণটা যদি আরেকটু বাড়াই, সিগমা 2 করলাম বৃদ্ধি করে, এর মানে আমি সম্পদ বন্ডে আরো বেশি রাখছি, ফলে বন্ড হতে আমার প্রাপ্তির পরিমাণটা কি হচ্ছে, আরো বাড়ছে। কোথায় চলে গেলাম, ইটুতে। আর এখানে মনে করো সিগমা টিটা হচ্ছে এমএক্স, ম্যাক্সিমাম এই টান দ্বারা, অর্থাৎ একে সর্বোচ্চ আমি ঝুঁকি কি করেছি, নিয়েছি, সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি। এর অর্থ হচ্ছে সমস্ত সম্পদ কোথায় রেখে দিয়েছে, বন্ডে রেখে দিয়েছে। এক্ষেত্রে নগদ অর্থের চাহিদা শূন্য হবে, বন্ড হতে আমার প্রাপ্তি হবে ইএমএক্স বাই সিগমা টিএমএক্স। এটা সর্বোচ্চ প্রাপ্তি বন্ড থেকে। তাহলে বন্ড থেকে আমার সর্বোচ্চ প্রাপ্তিটা কিভাবে হবে, যখন আমি সর্বোচ্চ ঝুঁকি নেব। এর মানে সম্পদকে নগদ অর্থে রাখবো না, পুরা সম্পদকে আমি বন্ডে ট্রান্সফার করব। দেখো এখানে একটা কথা বলি, কেইন্সের তত্ত্বে আমরা কি দেখেছি, একজন ব্যক্তি একটা নির্ধারিত সুদের হারে কোনো ঝুঁকি নেয়, অর্থাৎ সমস্ত সম্পদ সে নগদ অর্থে রেখেছে, বন্ডের চাহিদা শূন্য। অথবা দেখা গিয়েছে যে এই ব্যক্তি এই সুদের হারে একেবারে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, মানে পুরা সম্পদ সে কোথায় রেখেছে, বন্ডে রেখেছে, নগদ অর্থের চাহিদাটা কি শূন্য। কিন্তু জেমস টোবিনের এটা হচ্ছে ভিন্ন। তিনি বলছেন না, ব্যক্তি কি করে আস্তে আস্তে ঝুঁকির পরিমাণটা সে বাড়ায়। যত সে ঝুঁকির পরিমাণটা বাড়ায়, সে ক্রমান্বয়ে সম্পদটাকে কি করে বন্ডে বেশি রাখে, এতে বন্ড হতে প্রত্যাশিত প্রাপ্তিটা তার বাড়ে এবং তার নগদ অর্থের চাহিদাটা হ্রাস পায়। কারণ বন্ডের সম্পদ রাখলে নগদ অর্থের চাহিদাটা হ্রাস পাবে, এটা আমরা জানি। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, একটা চিত্র আঁকি। দেখো এদিকে আমি আবার কি ভুল করি, মোর বিস্তার অথবা মোর ঝুঁকি, এদিকে হচ্ছে প্রত্যাশিত প্রাপ্তি, আর বার টি ধরেছি, লম্বকে ধরেছি। এটা হচ্ছে নিরপেক্ষ রেখা। IC1 নিরপেক্ষ রেখা। আমরা জানি নিরপেক্ষ রেখাতে প্রত্যেকটা বিন্দু সমান তৃপ্তি নির্দেশ করে। তাহলে এই নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু কি নির্দেশ করে? আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়েছি নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু দুটো দ্রব্যের সংমিশ্রণ। আর এখানেও হচ্ছে নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু ঝুঁকি এবং বন্ড হতে যে প্রত্যাশিত প্রাপ্তি, এই দুটোর সংমিশ্রণ নির্দেশ করে।
ঝুঁকি, এই নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু ঝুঁকি এবং বন্ড হতে প্রত্যাশিত প্রাপ্তির সংমিশ্রণ কি করে নির্দেশ করে, এবং প্রত্যেকটা সংমিশ্রণ সমান তৃপ্তি নির্দেশ করে। একজন বলে ফেলতে পারো, স্যার আমরা তো শিখেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নিরপেক্ষ রেখা ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রবিন্দুর দিকে উত্তর আকৃতির হয়। তখন আমি বলবো, তুমি কি পড়ো নাই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ব্যতিক্রমধর্মী নিরপেক্ষ রেখা? একটা ভালো দ্রব্য বা একটা খারাপ দ্রব্য হলে নিরপেক্ষ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা যদি ফাঁকি না দেই তাহলে এই তথ্যটা আমাদের সেকেন্ড ইয়ারে জানার কথা। এখন দেখো এই নিরপেক্ষ রেখা, এই যে বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুতে আমার ধরো ঝুঁকির পরিমাণ সিগমা T1, প্রত্যাশিত প্রাপ্তি হচ্ছে E1 সিগমা T1, বা তুমি ইচ্ছা করলে এখানে দেখাও OR1 যে কথা, E1 সিগমা T1 একই কথা। আবার দেখো এই E2 বিন্দুতে আবার ঝুঁকির পরিমাণ হচ্ছে সিগমা T2, ঝুঁকির পরিমাণ হচ্ছে সিগমা কত T2, আর প্রত্যাশিত প্রাপ্তি হচ্ছে E2 সিগমা 2। এই E1 এ যে তৃপ্তি আমার E2 তে একই তৃপ্তি, E1 এ যে তৃপ্তি E2 তে একই তৃপ্তি, কারণ একটা নিরপেক্ষ রেখার প্রত্যেকটা সংমিশ্রণ একই তৃপ্তি নির্দেশ করে। কেন একই তৃপ্তি একটু ব্যাখ্যা করি। যখন আমি E1 বিন্দুতে অবস্থান করব তখন আমার প্রত্যাশিত প্রাপ্তি OR1 মানে E1 সিগমা T1 আর সিগমা ও সিগমা T1 পরিমাণ আমি ঝুঁকি নেই। E2 বিন্দুতে আমি ঝুঁকি কি করেছি, বাড়িয়েছি। মনে করে এখানে আমার উপযোগ হচ্ছে 1000 ইউটিল, E2 বিন্দুতে আমি ঝুঁকি কি করেছি, বাড়িয়েছি। তো ঝুঁকি বাড়ালে কি আমার উপযোগ বাড়বে না কমবে বলো? আমি যদি ঝুঁকি বাড়াই, যদি আমি টেনশনে থাকবো না, সবসময় একটা টেনশনের ভিতরে থাকবো না, আমার তৃপ্তির পরিমাণটা কমে যাবে। তাহলে এই ঝুঁকি বাড়ানোর কারণে আমার তৃপ্তি 1000 থেকে মনে করো 300 কি হয়ে গেল, কমে গেল। আবার এই ঝুঁকি বাড়ানোর কারণে আমার প্রত্যাশিত প্রাপ্তিটা বেড়ে গেল। আয় প্রাপ্তি যদি ঘটে তখন আমার খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। তো ভালো লাগলে তৃপ্তিটা কি বাড়ে। আমরা E2 এমনভাবে চয়েস করেছি বিন্দুটা, এমন আয় প্রাপ্তি ঘটেছে যাতে আমাদের তৃপ্তি বেড়েছে কত, 300। ফলে এই ঝুঁকি বাড়ার কারণে তৃপ্তি যেটুকু কমেছে, আয় প্রাপ্তির মাধ্যমে তৃপ্তি সমপরিমাণ বেড়েছে। ফলে E1 এ যে তৃপ্তি 1000, E2 তে একই তৃপ্তি কি 1000। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে তৃপ্তির সমান, এবং এই নিরপেক্ষ রেখা মোট ঝুঁকির পরিমাণ এবং বন হতে প্রত্যাশিত প্রাপ্তির ভিতরে সম্পর্ক দেখায়। এখন আসো আমি একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করছি, IC1। আমার যে ফটকা কারবারি সে যদি সিগমা T1 যদি কি করে ঝুঁকি নেয়, তার প্রত্যাশিত প্রাপ্তি হচ্ছে আয় প্রাপ্তি E1 সিগমা T1 এবং সে IC1 নিরপেক্ষ রেখা অবস্থান করে। সে যদি ঝুঁকি আরেকটু বেশি নেয় সিগমা T2, তাহলে তার প্রত্যাশিত প্রাপ্তি হচ্ছে কত, E2 সিগমা T2, এবং সে IC1 নিরপেক্ষ রেখা অবস্থান করে। অর্থাৎ E1 আর E2 তে আর ফটকা কারবারির কি তৃপ্তি কি সমান। এখন একটু লক্ষ্য করো, ইনর বিন্দু দিয়ে নিরপেক্ষ রেখাটা স্পর্শ করে গিয়েছে, IC0 নিরপেক্ষ রেখা কোন বিন্দুতে স্পর্শ করে গিয়েছে, ইনর বিন্দুতে। এবং সেক্ষেত্রে যদি সে সিগমা T0 ঝুঁকি নেয়, প্রত্যাশিত আয় প্রাপ্তি হচ্ছে E0 সিগমা T0, এবং সে IC0 নিরপেক্ষ রেখায় অবস্থান করে। ডেফিনেটলি E0 সংমিশ্রণের তৃপ্তিটা E1 হতে বেশি, E2 হতে বেশি।
কারণ E1 E2 নিচের IC1 নিরপেক্ষ রেখা অবস্থিত, E0 উপরের IC0 নিরপেক্ষ রেখায় অবস্থিত। অতএব ফটকা কারবারি অবশ্যই সে কি করে উপরে নিরপেক্ষ রেখায় যেতে চাইবে। আমরা দেখেছি IC2 নিরপেক্ষ রেখা আরো বেশি কি করে তৃপ্তি নির্দেশ করে, কিন্তু ফটকা কারবারির IC2 নিরপেক্ষ রেখায় যাওয়ার কোনো কি সুযোগ নাই। অতএব একজন ফটকা কারবারি ঝুঁকি এবং প্রত্যাশিত আয় প্রাপ্তির যে রেখা, এটাকে আমরা বাজেট কনস্ট্রেন্ট বলি, মানে সীমারেখা বলি। এই সীমারেখা এবং নিরপেক্ষ রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে তার তৃপ্তির পরিমাণটা কি হয়, সর্বোচ্চ হয়, এবং সে সিগমা T0 পরিমাণ ঝুঁকি সে কি করে গ্রহণ করে। এখন এই সিগমা T0 ঝুঁকির সাথে রিলেটেড কতটুকু সে বন্ড রাখে এটা দেখতে হবে। মনে করো সে B0 পরিমাণ বন্ড রাখে, B0 পরিমাণ যদি সে সম্পদকে বন্ডে ট্রান্সফার করে, সম্পদকে B0 পরিমাণ বন্ডে যদি ট্রান্সফার করে, তাহলে মনে করো তার নগদ অর্থের চাহিদা হচ্ছে কত, M0। এইটা আমরা পরবর্তী ক্লাসে কি করব, বের করব। তোমরা দেখবা জেমস টোবিনের চিত্রে এইটা আছে, হ্যাঁ, এরপরে দেখবা নিচের চিত্রটা আরো বাড়ানো আছে। এই নিচের ব্যাখ্যাটা কিন্তু আমি এখনো দেই নাই, আমি জাস্ট কি করেছি উপরের ব্যাখ্যাটা কি দিয়েছি, নিচের ব্যাখ্যা কিছু না, 10 মিনিটের ব্যাপার, আর বেশিক্ষণ লাগবে না। নেক্সট ক্লাসে আমি কি করব, ফিনিশিংটা কি করব, দিয়ে দেব। তাহলে আমরা বুঝলাম যে এখানে নিরপেক্ষ রেখাগুলো কি নির্দেশ করে, নিরপেক্ষগুলো নির্দেশ করে ঝুঁকি এবং বন্ড হতে প্রত্যাশিত প্রাপ্তির বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, প্রত্যেকটা সংমিশ্রণ সমান তৃপ্তি নির্দেশ করে, উপরে নিরপেক্ষ রেখা অধিক তৃপ্তি নির্দেশ করে। আর এটা হচ্ছে সীমা রেখা বা বাজেট কনস্ট্যান্ট রেখা। এটাতে দেখায় বিভিন্ন পরিমাণ ঝুঁকি নিলে আপনি কি পরিমাণ প্রত্যাশিত আয় প্রাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আলোচনা করব বাকি। আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই কি করো, ভালো থেকো।